এটা অর্থাৎ তখন এটা আমার পুরো একটা মিলিত বস্তু হয়ে যাবে। এই মিলিত বস্তুটার একটাই বেগ থাকবে, সেটা হচ্ছে ভি, আর এই ভিটা কি, এই ভিটাই হচ্ছে আমার মিলিত বস্তুর বেগ। আমরা আগের স্লাইডে যদি দেখি আমাদের ভরবেগ কিন্তু ঠিক সংরক্ষিত থাকবে, কিন্তু আমাদের গতিশক্তি সংরক্ষিত থাকবে না। কারণ কি, তার মানে আমাদের বুঝে নিতে হবে সংঘর্ষটা স্থিতিস্থাপক ছিল না। আর ভাই ভরবেগটি সংরক্ষিত থাকবে এটা আমরা আগে থেকেই জানি, কারণ এটাই হচ্ছে আমাদের নিউটনের থার্ড ল থেকেই আমরা এই জিনিসটা আনছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডিয়ার এসএসসি 26 এবং 27 ব্যাচ। তোমরা যারা ক্লাস 9 এবং 10 এর স্টুডেন্ট আছো, তোমরা জানো আমি আফতে হাজত সালফারিক ব্রাঞ্চের পক্ষ থেকে তোমাদের জন্য একটা খুবই স্পেশাল গিফট আনছি। সেটা হচ্ছে তোমাদের হচ্ছে যে একটা স্পেশাল প্লেলিস্ট আনছি তোমাদের জন্য ফিজিক্সের। তোমাদের এসএসসি 26 এর যে শর্ট সিলেবাসগুলো দিছে, শর্ট সিলেবাসটা, সেখানে তোমাদের ফিজিক্সের যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোর উপর আমরা পরীক্ষায় সর্বাধিক আসা যে টাইপ ভিত্তিক ম্যাথ আছে সেই টাইপ ভিত্তিক ম্যাথগুলো দেখাচ্ছি। অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই আমরা ওই চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট টাইপ আছে, যেখান থেকেই বারবার আমরা বোর্ড অ্যানালাইসিস করলে দেখতে পারি যে বোর্ড পরীক্ষায় আমাদের কোশ্চেনগুলো আসে, ওই টাইপগুলোর থেকেই আমরা হচ্ছে যে ওই টাইপগুলো আইডেন্টিফাই করে তোমাদেরকে কিছু ম্যাথ দেখাই দিচ্ছি, যাতে করে তোমাদের এই আমাদের এই কমপ্লিট প্লেলিস্টটা যদি শেষ করতে পারো, তাহলে হচ্ছে ফিজিক্সের যত ধরনের হচ্ছে যে তোমাদের ইম্পর্টেন্ট টাইপ আছে সবগুলো কভার হয়ে যাবে, এবং তোমরা যাতে ফুল কনফিডেন্টের সাথে তোমাদের এসএসসি পরীক্ষায় বসতে পারো সেই জন্যই কিন্তু আমাদের এই প্লেলিস্ট। তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের চ্যাপ্টার কোনটা, আমাদের সবার খুবই প্রিয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে বল চ্যাপ্টার। তাহলে এটা হচ্ছে আমাদের বল চ্যাপ্টারের পার্ট 1। পার্ট 1 এ হচ্ছে আমরা একটা টাইপ দেখবো, আর এরপরে আরেকটা ভিডিও আসবে তোমাদের জন্য, সেটা হচ্ছে বল চ্যাপ্টারের পার্ট 2, সেটাতে আমরা আরো দুইটা টাইপ দেখবো। তো মোটামুটি 3টা টাইপ দেখার মাধ্যমে আমরা এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টাইপগুলো আছে সেটা কভার করে ফেলবো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আচ্ছা, তাহলে বল চ্যাপ্টারে আমরা যদি একটু দেখি আমাদের প্রথম যে টাইপটা, সেই টাইপটার নাম কি দিছি আমি, টাইপটা হচ্ছে সংঘর্ষ। আমরা জানি আমাদের তোমরা যদি একটু বোর্ড কোশ্চেনগুলো দেখো, তোমরা দেখতে পারবা যে আমরা যদি ম্যাথ আমাদের আসে করতে হচ্ছে শুধু গ আর ঘতে, ক আর খ হচ্ছে যে আমাদের চ্যাপ্টারের যে কোনো অংশ থেকে আসতে পারে, তো আমরা গ আর ঘতে ফোকাস করতেছি। তোমরা যদি গ আর ঘ দেখো, তোমরা দেখবে যে বেশিরভাগ আমাদের বল চ্যাপ্টারের যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে সংঘর্ষ টাইপ থেকে। সংঘর্ষ টাইপটা আসলে কোত্থেকে আসছে? সংঘর্ষটা আসছে হচ্ছে আমাদের নিউটনের থার্ড ল থেকে। নিউটনের থার্ড লটা কি ছিল, যে আমাদের যদি বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হয় তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তন হবে না, আর যদি বাহ্যিক বল প্রযুক্ত হয় তাহলে আমরা তো জানি বস্তুর প্রযুক্ত বল সমান ভরবেগের পরিবর্তনের হার। তো যদি বাহ্যিক বল প্রযুক্ত না হয়, বস্তুর ভরবেগের যে সংরক্ষণশীল থাকে, এই নীতিটার উপর ডিপেন্ড করে আমাদের সংঘর্ষের ম্যাথগুলো আসে। আচ্ছা, তো এখানে আমাদের সংঘর্ষের যে ম্যাথগুলো আসে সেখানে গতে কিরকম কি হয় বিষয়টা, আসলে দেখা যায় যে দুইটা বস্তু হয়তো তারা হচ্ছে একটা দোনোটা হয়তো একই দিকে যাচ্ছিল, অথবা একটা আরেকটার মুখোমুখি আসতেছিল, তাদের মধ্যে একটা সংঘর্ষ হয়, তারা কোলাইড করে। তো যে যখন তারা কোলাইড করে, তারা একজন আরেকজনের উপর বল প্রয়োগ করে, কিন্তু বাহির থেকে তাদের উপর কোনো বল প্রয়োগ করা হয় না। অর্থাৎ আমরা ধরে নিই তারা যে রাস্তা দিয়ে চলতেছিল সেটাও সম্পূর্ণ ঘর্ষণ ফ্রি, এবং অন্য কোনো বল তাদের উপর নাই, তারা যে মুহূর্তে কোলাইড করছে শুধু একজনের উপর বল প্রয়োগ করছে। তো আমরা যদি এই দুটো বস্তুকে নিয়ে একটা সিস্টেম চিন্তা করি, তাহলে সিস্টেমে কিন্তু কোনো এক্সটার্নাল বল থাকে না। এক্সটার্নাল বল না থাকলে এই সিস্টেমের ভরবেগের যে সমষ্টিটা, অর্থাৎ ভরবেগটা, সেটা সিস্টেমে আগেও যা থাকবে সংঘর্ষের পরেও তা থাকবে। তো এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট। তো এখন আমাদের এই কনসেপ্ট থেকে সাধারণত দেখা যায় যে গ নাম্বারে কি বলে, গ নাম্বারে সাধারণত আমাদের বলে যে তারা কত সময় পর সংঘর্ষ হবে, অর্থাৎ এই যে সিস্টেমটা, সংঘর্ষটা কত সময় পর হবে এরকম কোশ্চেন করে। অথবা যদি বস্তুদ্বয় মিলিত হয়ে যায়, কখনো যদি বস্তুদ্বয় সংঘর্ষের পর মিলিত হয়ে যায়, তখন মিলিত বস্তুর বেগটা বের করতে বলে। আর ঘতে সাধারণত আমাদের যেটা দেয় সেটা কি, ঘতে আমাদের এরকম দিতে পারে যে সংঘর্ষের পর প্রথম বস্তুর শেষ বেগ কত, দ্বিতীয় বস্তুর শেষ বেগ কত বের করো। অথবা আমাদের ঘতে আসতে পারে হচ্ছে যে সংঘর্ষের পর যে ভরবেগের সংরক্ষণশীল নীতিটা, যে ভরবেগ যে সংরক্ষণশীল থাকতেছে সেটা দেখাও, বা সংরক্ষণশীল থাকতেছে কিনা সেই কোশ্চেনটা করে আমাদেরকে ম্যাথমেটিক্যালি দেখাতে হয়। আবার একই সাথে আমাদেরকে গতিশক্তি নিয়ে অনেক সময় প্রশ্ন করে যে সংঘর্ষের পর যদি ভরবেগ সংরক্ষণশীল থাকেও আমাদের গতিশক্তি কি সংরক্ষণশীল থাকবে কিনা সেটাও দেখাও। তো এই টাইপেরই আমাদের সংঘর্ষ থেকে হয়। আমরা সংঘর্ষে এখানে আমাদের তোমাদের জন্য যে ম্যাথটা আনছে সেটা হচ্ছে বোর্ডের একটা কোশ্চেন, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 23 এর কোশ্চেন। তো ভাই আসো আমরা হচ্ছে এই কোশ্চেনটা একটু সলভ করার ট্রাই করি। এখানে কি বলছে আমাদের উদ্দীপকটা যদি দেখি, আর সংঘর্ষের আগে দুটো বস্তু 950 কেজি 700 কেজি, এটা হচ্ছে এদিকে 50 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, এটা এদিকে 65 কিলোমিটার পার আওয়ার বেগে আসতেছে। সো তারা এইভাবে যখন যাচ্ছে, তারা একটা আরেকটাকে অবশ্যই কি করবে, কোলাইড করবে। কোলাইড করার পর, তো সংঘর্ষ হওয়ার পর কি হবে, দেখা যাচ্ছে যে আমাদের এই যে বস্তুটা, এই বস্তুটার বেগ দেখাচ্ছে এদিকে, ওই বস্তুর বেগ দেখাচ্ছে এদিকে, কিন্তু আমাদেরকে বলছে হচ্ছে যে কি আমাদের সংঘর্ষের পর বস্তুটা একই বেগে চলতে থাকে। একই বেগে চলতে থাকে মানে কি, একই বেগে চলতে থাকে মানে আমাদেরকে বুঝতে হবে যে বস্তুদ্বয় মিলিত হয়ে যায়, অর্থাৎ সংঘর্ষের পর
বস্তু দুইটা কিসে পরিণত হয়? মিলিত বস্তুতে পরিণত হয়। মিলিত বস্তুতে পরিণত হয় কিভাবে বুঝছি? কারণ আমাদের বলছে সংঘর্ষের পর বস্তুতে একই বেগে চলতে থাকে। তারপরে দুইটা বস্তু একসাথে মিলিত হয়ে যায়, মিলিত হয়ে তারা এভাবে চলতে থাকে এবং সেই মিলিত বস্তুর বেগটাই নির্ণয় করতে বলছে। অর্থাৎ আমরা যদি এই সিনারিওটা একটু এখানে আমরা আঁকার ট্রাই করি, সেটা আমাদের সিনারিওটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে আমাদের সেই তলটা। এই তলের মধ্যে প্রথমে কি 950 কেজির বস্তুটা আছে, আর এখানে হচ্ছে 700 কেজির বস্তুটা। আচ্ছা, এটা হচ্ছে 950 কেজি, এটা হচ্ছে 700 কেজি। আচ্ছা, এইটা হচ্ছে যে এদিকে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে u1 বেগে যাচ্ছে, আর এটা হচ্ছে u2, এটা হচ্ছে u2 বেগে আসতেছে। এরপর তারা একটা সময় কোলাইড করবে। কোলাইড করে কি হবে? আমি ধরে নিচ্ছি কি কোলাইড করার পর আমি এখানে দেখাচ্ছি, তারা এইটা হচ্ছে সংঘর্ষের মুহূর্ত, এটা হচ্ছে সংঘর্ষের মুহূর্ত। এবং সংঘর্ষের পরে কি হবে? সংঘর্ষের পর যেহেতু তারা মিলিত বস্তু হয়ে যাচ্ছে, মিলিত বস্তু হয়ে তারা কি করবে? তারা হচ্ছে যে হয়তোবা আমি ধরে নিচ্ছি যে এই বস্তুটা এদিকে যাচ্ছিল, এই ওয়ান বস্তুটা এদিকে হয়তো তারা চলতে থাকবে। এই পুরো সিস্টেমটা একটা মিলিত বেগ ভি নিয়ে চলতে থাকবে, এই পুরো বস্তুটা, যেটা আমাদেরকে গ নম্বরে বের করতে বলছে। তাহলে ভিটাই কি? ভিটাই হচ্ছে আমার মিলিত বস্তুর বেগ। আচ্ছা, সো এই জিনিসটা আশা করি বুঝতে পারছি। এই জিনিসটাকে আমি যদি একটু ছোট করে ফেলি, আচ্ছা এই জিনিসটাকে আমি উপরে রাখতেছি, আশা করি সবাই বুঝতে পারবো। এটা কি লিখছি ভাই? মিলিত বস্তুর বেগ। এই ভিটাই আমার কি? এই ভিটাই হচ্ছে আমার মিলিত বস্তুর বেগ। আচ্ছা, তাহলে ভাই এবার আমি গ নাম্বার কোশ্চেনটা সলভ করি। গ নাম্বার কোশ্চেনটা হচ্ছে আমার মিলিত বস্তুর বেগটা কত। এখন ভাইয়া একটা জিনিস তো বুঝতেই পারতেছি যে আমার প্রথমে আমার আদিবেগ দুইটা বের করতে হবে। তাহলে আমি প্রথমে প্রথম বস্তুর আদিবেগ কত? u1। u1টা কত? u1টা হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। এখন ভাই আমরা ফিজিক্সে সবকিছু এসে এককে নিয়ে যেতে হবে। তাহলে নিয়ে যাও 50 কিলোমিটার পার আওয়ারকে, 50 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটারকে মিটারে নিতে হলে আমরা কত দ্বিগুণ দিব? 1000। তাহলে এটা মিটারে চলে গেল। আর 1 আওয়ার মানে হচ্ছে ভাই 3600 সেকেন্ড। 3600 দিয়ে ভাগ দিব। তাহলে এটা যদি ক্যালকুলেট করি, ক্যালকুলেটর দিয়ে কত আসে একটু দেখি। u1টা ভাই u1টা আসতেছে হচ্ছে 13.88 মিটার পার সেকেন্ড। তাহলে ভাই u2টাও বের করব, কিন্তু ভাই u2টা যদি একটু দেখি, u1 এর দিক হচ্ছে এদিক, u2 এর দিক হচ্ছে এদিক। হ্যাঁ, u2 এর দিক হচ্ছে এদিক, অর্থাৎ u1 কে যদি আমি প্লাস ধরি, u2 এর দিক থেকে মাইনাস ধরতে হবে না। আমি যদি u1 কে মাইনাস ধরতাম তাহলে u2 কে প্লাস ধরতাম। অর্থাৎ আমি এই দিকটাকে ধরতেছি কত ভাই? এদিক থেকে যদি প্লাস হয় তাহলে এদিকের বেগটা মাইনাস হবে না, কারণ আমরা বেগ কি ভেক্টর রাশি, বেগের দিক দিতে হয়। তো ভাই দুইটা যদি সম্পূর্ণ বিপরীত দিকে আসে তাহলে একটা প্লাস হলে তো অবশ্যই একটা মাইনাস হবে। তাহলে ভাই আমি u2টাকে মাইনাস দিচ্ছি। মাইনাস কত? মাইনাস হচ্ছে 65 কিলোমিটার পার আওয়ার। 65 কিলোমিটার পার আওয়ার, পার 1 আওয়ার। তাহলে 65কে 1000 দিয়ে গুণ দিয়ে মিটারে নিয়ে যাই, মিটারে গেল। নিচে 1 আওয়ার মানে হচ্ছে 3600 সেকেন্ড, 60 ইনটু 60। এটা যদি আমরা ক্যালকুলেট করি, ক্যালকুলেটর দিয়ে আমাদের কত আসতেছে? মাইনাস 18.055 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে ভাইয়া আমরা u1 আর u2টা পেয়ে গেছি। এখন আমাদের মিলিত বস্তুর বেগ লাগবে। মিলিত বস্তুর বেগের জন্য আমাদের কি করতে হবে? আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটা খাটাতে হবে। তার আগে এটাকে আমি একটু ছোট করে ফেলি। দুঃখিত। আচ্ছা, তাহলে ভাইয়া আচ্ছা, এরপরে কি করব ভাইয়া? এরপরে আমি ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা খাটাবো। সেটা কি আমার ভাবে? আমরা জানি যে আমাদের ভরবেগের যে সংরক্ষণশীলতা,
অর্থাৎ তারা দুইটা যখন কোলাইড করবে, এটা তো হচ্ছে আমার m1, এটা হচ্ছে m2, এবং এই যে কোলাইড করার পর এটা তো m1ই থাকবে, এটা m2, এবং শেষে তাদের বেগটা কি হয়ে যাবে v। তাহলে ভরবেগের সংরক্ষণশীলতাটা আমি যদি আগে লিখি m1 u1 plus m2 u2 is equal to m1 v1 plus m2 v2। এখন ভাইয়া m1 আমার কিন্তু শেষ বেগ কি দুইটা v1 v2? না ভাইয়া, শেষ বেগ দুটোটাই v1 ও যা v2 ও তা, কারণ কি তাদের একটাই বেগ, সেটা হচ্ছে v। তো সেটা যদি v হয় তাহলে m1v plus m2v, আমি যদি কমন নিই এটা কি m1 v1, তাহলে আমি যদি কমন নিই তাহলে এটা এভাবে লেখা যায় না, m1 plus m2 into v। তাহলে ভাই m1 u1 plus m2 u2 is equal to m1 plus m2 into v। এবার বাকি ক্যালকুলেশনটা ভাই আমি এখানে করতেছি। তাহলে ভাই আমার m1 u1 টা কত? আমি এখান থেকে ভাই এখানে চলে আসলাম। আমার m1 u1 টা কত? আমার m1 টা হচ্ছে 950 কেজি, 950 into u1 টা কত? u1 টা হচ্ছে 13.88, 13.88। তারপর হচ্ছে ভাই কি, আচ্ছা ভাই আমি তার আগে আরেকটা কাজ করি, আমি আগে আমার যেহেতু ভিটা বের করতে হবে, আমি v সমান লিখে ফেলি। ভাই v সমান কি আসতেছে, m1 plus m2 টা যদি এই পাশে চলে আসে তাহলে এখানে m1 plus m2 আর উপরে থাকতেছে m1 u1 plus m2 u2। তাহলে ভাই ক্যালকুলেশনটা আমি যদি এখানে দেখাই, তাহলে কত আসতেছে, m1 u1 কত ভাই, 950 into 13.88 যোগ 700 বৃত্ত বস্তুর ভর হচ্ছে m2 700 কেজি, ইনটু হচ্ছে যে কত আমি বের করে রাখছি -18.055। ভাইয়া মাইনাস চিহ্নটা কিন্তু দিতে ভুলা যাবে না, 18.055 আশা করি দেখা যাচ্ছে। দেন নিচে হচ্ছে ভাইয়া কত, m1 plus m2, মানে কত, 950 যোগ 700। তাহলে এটা ক্যালকুলেট করতে হবে, এটা ক্যালকুলেট করলে আমার মিলিত বস্তুর বেগ ভিটা বের হয়ে যাবে। সেটা কত, আমরা যদি একটু ক্যালকুলেট করি, 0.3367 মিটার পার সেকেন্ড। তাহলে ভাইয়া এখান থেকে আমরা মিলিত বস্তুর বেগ ভিটা বের করে নিছি। এটা আমাদের কনসেপ্টটা কি ছিল? কনসেপ্টটা হচ্ছে জাস্ট কিছুই না, কনসেপ্টটা ভাই আমরা যদি একটু দেখি, কনসেপ্টটা কিছুই না, কনসেপ্টটা হচ্ছে যে আমরা আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা খাটাইছি, সেটা কি m1 u1 plus m2 u2 is equal to m1 v1 plus m2 v2। বাট আমরা এখানে উদ্দীপক থেকে বুঝতে পারছি যে বস্তুটা সংঘর্ষের পর মিলিত বস্তু হয়ে যায়। তো মিলিত বস্তু হয়ে গেলে তাদের কি থাকবে, একটাই বেগ থাকবে, সেটা v। সেটা হচ্ছে আমি v1 আর v2 দুটোটাই কি v হয়ে যাবে। তো আমি কমন নিয়ে m1 plus m2 into v লিখছি। এখান থেকে v টা পক্ষান্তর করে আমরা এই সূত্রটা আনছি। দেন আমরা জাস্ট ডেটাগুলো বসাইছি, u2 এর ভ্যালুটা যেহেতু ঋণাত্মক বসাইছি, ক্যালকুলেটরে ক্যালকুলেট করলে আমাদের এই মানটা আসতেছে। তো ভাই এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি ভাইয়া বুঝতে পারছি। তাহলে ভাই এখন আমরা কি করব, এবার হচ্ছে আমরা ঘ নাম্বার কোশ্চেনটা একটু দেখব। আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে ঘতে আমাদেরকে কি বলছে, ভাইয়া ঘটা একটু দেখার চেষ্টা করি। আমরা যদি ঘ নাম্বার কোশ্চেনটা পড়ি, ঘতে আমাদেরকে কি বলছে ভাইয়া, ঘতে বলছে উদ্দীপকের ক্ষেত্রে ভরবেগ ও গতিশক্তি কোনটি সংরক্ষিত থাকবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। কোনটি সংরক্ষিত থাকবে? এখন ভাই আমরা কি জানি, ভাই ভরবেগ কি সংরক্ষিত থাকবে? ভাই ভরবেগ তো সংরক্ষিত থাকার কথা, কারণ যদি বাহ্যিক বল প্রযুক্ত না হয় তাহলে তো আমরা জানি ভরবেগের সংরক্ষণশীলতা অনুযায়ী এটা সংরক্ষিত থাকার কথা। এখন ভাই গতিশক্তি কি সংরক্ষিত থাকবে? আমরা জানি ভাই যদি সংঘর্ষটি স্থিতিস্থাপক হয় তাহলে গতিশক্তি সংরক্ষিত থাকবে, অস্থিতিস্থাপক হলে থাকবে না। এখন ভাই থাকবে কি থাকবে না ওটাই আমরা ক্যালকুলেট করে দেখব। তাহলে ভাই আমাদেরকে দুইটা কাজ করতে হবে। প্রথম কথা হচ্ছে আমাদেরকে ভরবেগটা দেখতে হবে। ভরবেগ দুই ক্ষেত্রে সংঘর্ষের আগে যা পরে তা সেটা কি সমান হচ্ছে কিনা, আর পরেরটা ভাইয়া দেখতে হবে যে কি গতিশক্তিটা হচ্ছে কিনা। এখন ভাইয়া একটা জিনিস ভাইয়া আমরা হচ্ছে যে এখন আগে সংরক্ষণশীল থাকবে কিনা সেটা কিভাবে বের করবো ভাই, আমাদের কিন্তু ভর এবং বেগগুলো দেওয়া আছে, আর পরে তাদের বেগ কত হয়ে যাবে, তারা যেহেতু মিলিত বস্তু হয়ে যাচ্ছে, মিলিত বস্তুর বেগ আমরা অলরেডি বের করে ফেলছি গতে। তাহলে ভাই সেখান থেকে আমরা ভরবেগটা বের করতে পারবো। তাহলে ভাই আমরা আসলে ঘর শুরু করি। ঘ নাম্বার করার জন্য প্রথমে আমরা কি দেখবো, ঘতে আমরা প্রথমে দেখি যে শুরুতে ভরবেগের সমষ্টি।
শুরুতে ভরবেগের সমষ্টিকে আমি ধরতেছি p1, ভরবেগের সমষ্টিকে আমি p1 ধরতেছি। p1 সমান কি হবে ভাইয়া, m1 u1 প্লাস m2 u2। এখন ভাই m1 মানগুলো বসাই দিই। m1 কত 950 ইনটু ওইটা হচ্ছে ভাই u1 আমরা আগের স্লাইডে দেখি 13.88 যোগ m2 হচ্ছে 700 ইনটু u2 টা আমরা দেখছিলাম u2 টা কত ঋণাত্মক ধরছিলাম কারণ দিক বিপরীত, তাহলে -18.055 -18.055। তাহলে ভাই এটা যদি আমরা একটু ক্যালকুলেটরে ক্যালকুলেট করি আমাদের কত আসতেছে 555.51 মিটার পার, দুঃখিত এটা হবে যে যেহেতু ভরবেগ তাহলে কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে ভাই শুরুতে ভরবেগের সমষ্টি। তাহলে এরপর ভাই দেখতে হবে শেষে ভরবেগের সমষ্টি। শেষে ভর বেগের সমষ্টি। শেষে ভরবেগের সমষ্টিটাকে আমি p2 ধরলে p2 সমান হবে কি ভাই m1 v1 প্লাস m2 v2। কিন্তু ভাই আমি জানি কি আমাদের বস্তুটা মিলিত বস্তু হয়ে যাচ্ছে, এই যে ভাই লেখা আছে মিলিত বস্তু হয়ে গেলে v1 v2 দোনোটাই v হয়ে যাবে। আমি ধরে নিয়েছিলাম মিলিত বস্তুর বেগটা কত, মিলিত বস্তুর বেগটা যদি আমি ধরে নিই v, তাহলে আমার সেটা কত হয়ে যাবে m1 প্লাস m2 ইনটু v। এখন ভাই এই মানটা তাহলে বসাই দিই m1 প্লাস m2 950 যোগ 700 ইনটু v কত ভাইয়া 950 700। vটা হচ্ছে আমি আগের স্লাইডে বের করছি না গতে, গ হতে প্রাপ্ত v এর মান কত 0.3367 0.3367। এখন ভাই আগের স্লাইডে আমরা যদি আবার একটু যাই, এখান থেকে আমাদের আরেকটা কিন্তু জিনিস বোঝার ছিল। আমরা এদিকটাকে প্লাস ধরে নিছিলাম, অর্থাৎ প্রথম বস্তু যে এদিকে যাচ্ছিল এদিকটা ছিল প্লাস আর এদিকে আসাটা এদিকটা ছিল মাইনাস। এখন ভাই আমাদের শেষ বেগ v কি আসছে, শেষ বেগ vটা কিন্তু প্লাসে আসছে না, পজিটিভ আসছে না। পজিটিভ মানে হচ্ছে তার মানে আলটিমেটলি মিলিত বস্তুটা এদিকেই যাচ্ছে, অর্থাৎ যেদিকে প্লাস ধরছিলাম সেদিকেই যাচ্ছে। আমরা প্রথমে যেদিক ধরে নিয়েছিলাম এদিক এদিকেই যাচ্ছে, আমরা মিলিত বস্তুটা যেহেতু প্লাস আসছে তখন বস্তুটা এদিকেই যাচ্ছে, তো এখানে আমরা প্লাস ধরতেছি। তাহলে ভাই এটা যদি ক্যালকুলেট করি কত হয় ক্যালকুলেটরে, এটাও আসতেছে ভাইয়া 555 আমরা ক্যালকুলেট করে পাইলাম 555.51 কেজি মিটার পার সেকেন্ড। এখন ভাইয়া এবার কি আদি ভরবেগের সমষ্টি আর শেষ ভরবেগের সমষ্টি কি একই থাকতেছে? হ্যাঁ ভাই আমরা দেখতেছি একই থাকতেছে। তো যদি একই থাকে যেহেতু আদি ভরবেগ আর শেষ ভরবেগের সমষ্টি একই থাকতেছে, তাহলে আমরা লিখতেই পারি যে p1 is equal to p2 পাচ্ছি। তার মানে কি ভাইয়া ভরবেগ সংরক্ষিত থাকতেছে। ভরবেগ সংরক্ষিত থাকছে। আচ্ছা, তারপর এরপরে হচ্ছে ভাই আমাদের কিন্তু কাজ শেষ না, আমাদেরকে গতিশক্তিটাও দেখতে হবে। তাহলে আমি এই স্লাইডটা কি করব, এই স্লাইডটা আবার কপি করে নিচ্ছি। এখানে আমরা কি দেখব, এই স্লাইডে আমি দেখব আমার গতিশক্তিটা কি থাকতেছে কিনা সংরক্ষিত। দেখি আচ্ছা, এবার আমরা দেখবো কি ভাই গতিশক্তি। তাহলে ভাই শুরুতে গতিশক্তির সমষ্টি কি, আমরা গতিশক্তির কিন্তু জানি, গতিশক্তির আমরা কি জানি ভাইয়া, শুরুতে গতিশক্তির সমষ্টিকে যদি আমি E1 ধরি, আমরা জানি গতিশক্তি সমান কত হাফ mv²। তাহলে এখানে শুরুতে যেটা হবে সেটা হবে হাফ m1 u1 স্কয়ার যোগ হাফ m2 u2 স্কয়ার। তাহলে ভাই মানগুলো বসাই আমরা ক্যালকুলেট করে ফেলি। হাফ ইনটু 950 ইনটু u1 টা কত ছিল, u1 টা ছিল হচ্ছে 13.88 তার উপরে স্কয়ার যোগ হাফ ইনটু এটা হচ্ছে 700 ইনটু v2 টা ছিল ঋণাত্মক হচ্ছে -18.055 18.055 তার উপরে স্কয়ার।
আমরা এটা যদি একটু ক্যালকুলেট করি আমাদের কত হয়, শুরুতে আদি শক্তির সমষ্টি 20 5 7 2 7 .291 জুল, এটা আমাদের বিশাল ভ্যালু আসতেছে। আচ্ছা ভাইয়া, তাহলে একটু তো আমরা করলাম, শুরুতে গতিশক্তির সমষ্টি বের করলাম। আচ্ছা এইবার ভাইয়া কি করবো, এবার হচ্ছে শেষে গতিশক্তির সমষ্টিটা বের করব। শেষে গতিশক্তির সমষ্টিকে যদি E2 ধরি তাহলে সেটা হবে কত, হাফ m1 v1 স্কয়ার যোগ হাফ m2 v2 স্কয়ার। কিন্তু আমরা জানি ভাই শেষ বেগটা আমাদের মিলিত বস্তু, যেহেতু শেষ বেগটা v হয়ে গেছে, তাহলে v1 = v, v2 = v। তাহলে আমি যদি v স্কয়ারটাকে কমন নিই তাহলে আমি পাবো যে হাফ ইনটু m1 প্লাস m2 ইনটু v এর উপর স্কয়ার। তাহলে এটা যদি ক্যালকুলেট করি তাহলে হাফ ইনটু 950 যোগ 700 ইনটু ভাই ভিটা কত পাইছিলাম আগের স্লাইড থেকে যদি দেখি, ভিটা পাইছিলাম হচ্ছে 0.3367, 0.3367 তার উপর স্কয়ার। এটার মানটা একটু যদি ক্যালকুলেট করি কত আসে, মানটা আসতেছে হচ্ছে ভাই 93.512, 93.512। ওটা কত আসছিল, জুল, এটাও তাহলে জুলেই আসবে। এখন ভাইয়া এবার কথা হচ্ছে কি, আমার কি আদি শক্তি, আদি গতিশক্তি আর শেষ গতিশক্তি কি সমান পাইছি, E1 আর E2 এই দুটো কি সমান পাইছি? না ভাইয়া পাইনি। এটা হচ্ছে একটা বিশাল ভ্যালু আর এটা হচ্ছে 93.512। তাহলে কি আমি বলবো যে আমার গতিশক্তি সংরক্ষিত আছে? তাহলে আমি এখান থেকে বলতে পারবো যে না ভাইয়া, আমার গতিশক্তি সংরক্ষিত থাকবে না, গতিশক্তি সংরক্ষিত থাকবে না। বাট আমরা আগের স্লাইডে যদি দেখি আমাদের ভরবেগ কিন্তু ঠিকই সংরক্ষিত থাকবে, কিন্তু আমাদের গতিশক্তি সংরক্ষিত থাকবে না। কারণ কি, তার মানে আমাদের বুঝে নিতে হবে সংঘর্ষটা স্থিতিস্থাপক ছিল না। আর ভাই ভরবেগটি সংরক্ষিত থাকবে এটা আমরা আগে থেকেই জানি, কারণ এটাই হচ্ছে আমাদের নিউটনের থার্ড ল থেকেই আমরা এই জিনিসটা আনছি যে কোন বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করা না হলে সংঘর্ষের আগে পরে ভরবেগ সংরক্ষিত থাকবে। এখন ভাই এই টাইপের আমাদের আরেকটা ম্যাথ আমরা যদি দেখি, দিনাজপুর বোর্ড 24, এখানে কোশ্চেনটা বুঝতে হয়তো একটু অসুবিধা হতে পারে, আমি বলে দিই। এখানে বলছে দুটি গাড়ি পরস্পর থেকে 200 মিটার দূর থেকে 15 মিটার পার সেকেন্ড ও 20 মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হয়ে একটি নির্দিষ্ট সময় পরে গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হলো। দুটি গাড়ি পরস্পর থেকে 200 মিটার, অর্থাৎ তারা মুখোমুখি সংঘর্ষ করছে, একটা 15 মিটার পার সেকেন্ডে আর একটা 20 মিটার পার সেকেন্ডে। সংঘর্ষ করার পর কি হয়েছে, একটি নির্দিষ্ট সময় পর গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হলো। আচ্ছা, গতে বলছে কি কত সময় পরে তাদের মধ্যে সংঘর্ষ হলো। এখন ভাই এটা কিভাবে বের করব? এটা ভাই ইজি। আমরা হচ্ছে যে জানি হচ্ছে একটা হচ্ছে যে u1 বেগে এদিকে যাচ্ছে আর একটা হচ্ছে u2 বেগে এদিকে আসতেছে। এখন আমরা ধরে নিই তাদের মধ্যে t সময় পর সংঘর্ষ হচ্ছে। এখন t সময়ের মধ্যে তারা উভয় কিন্তু, ও যদি এখান থেকে যতটুকু দূরত্ব অতিক্রম করবে, ও হচ্ছে যে কি, আমি যদি তাদের মধ্যে ডিসটেন্সটাকে আমাদেরকে বলে দিছি ভাইয়া, তাদের মধ্যে ডিসটেন্সটা কত, 200 মিটার না? যেহেতু তাদের মধ্যে ডিসটেন্স হচ্ছে ভাইয়া 200 মিটার দেয়া আছে, তো আমি ধরে নিই প্রথম জন যদি x দূরত্ব অতিক্রম করে, পরের জন হচ্ছে 200 মাইনাস x অতিক্রম করবে। তাহলে আমি এখান থেকে, ও হচ্ছে x দূরত্ব অতিক্রম করতে কত সময় নিছে ভাই, t সময় নিছে। ও কিন্তু 200 মাইনাস x দূরত্ব অতিক্রম করতে t সময় নিছে, কারণ একই t সময় পরে তাদের সংঘর্ষ হয়েছে। তবে এখান থেকে আমি চাইলেই ক্যালকুলেট করে বের করে ফেলতে পারি, যেহেতু t সমান যেহেতু t, তাহলে t সমান t হলে ভাই s1 v1 s2 v2। এখান থেকে আমি চাইলে s1 কত, s1 হচ্ছে ওর জন্য x, ওর জন্য v1 মানে হচ্ছে u1, আর ওর জন্য s2 হচ্ছে কত 200 মাইনাস x, আর এখানে v2 হচ্ছে কত, v2 হচ্ছে ভাই u2। এভাবে আমি ক্যালকুলেট করে এখান থেকে আমি জিনিসটা বের করে ফেলতে পারি কত সময় পর তাদের সংঘর্ষ হবে। আচ্ছা, তো এইখান থেকে ভাই আমি বের করে ফেলতে পারি। দেন হচ্ছে কি, সংঘর্ষের পূর্বে ও পরে গাড়ি দুটির মোট শক্তির কোনো পরিবর্তন হবে কিনা। ভাইয়া মোট শক্তি সংঘর্ষের পূর্বে ও পরে, এটা হচ্ছে আমাদের আগের কোশ্চেন আমরা সলভ করলাম না। আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে v1 টা বের করতে হবে, দেন v2 টা বের করতে হবে। সংঘর্ষের পূর্বে কত, সংঘর্ষের পূর্বে হচ্ছে যে হাফ m1 u1 স্কয়ার যোগ হাফ m2 u2 স্কয়ার। আর ভাই সংঘর্ষের পরে কত, হাফ m1 v1 স্কয়ার যোগ হাফ
m2 v2 স্কয়ার। তাহলে ভাই এটা হচ্ছে আমাদের সেম টাইপের ম্যাথ আমরা পারবো। এটাও হচ্ছে আমাদের একটা বোর্ডে আসা ম্যাথ, দিনাজপুর 24। এরপরের ম্যাথটা কি ভাই? এটাও ভাই চট্টগ্রাম বোর্ড 23 আসা একটা ম্যাথ, সেম সংঘর্ষে বলছে যে 10 এবং 5 কেজি ভরের দুটি বস্তু পরস্পরের দিকে যথাক্রমে এত এবং এত বেগে গতিশীল। যাত্রার শুরুতে তাদের মধ্যে ছিল 1 কিলোমিটার। বস্তুদের মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়েছে। বস্তুর গতি গতে বলছে কি যাত্রা শুরু কতক্ষণ পর বস্তুদের মধ্যে সংঘর্ষ হবে। সেম আগেরটা তো আমাদের গতে আমরা যেভাবে টাইমটা বের করছিলাম, এখানে আমরা টাইম টিটা বের করে নিব কতক্ষণ পর তাদের মধ্যে সংঘর্ষ হবে। এটা হচ্ছে ভাই গয়ের জন্য। আর ভাই ঘতে কি চাইছি? ভাই ঘতে চাইছে হচ্ছে সংঘর্ষের পর কোনটির, এটা ভর হবে না ভরবেগ হবে, কোনটির ভরবেগ বেশি হবে। সংঘর্ষের পর ভরবেগ কত? প্রথম বস্তুর ভরবেগকে যদি p1 ধরি, p1 হবে যে হাফ, দুঃখিত, ভরবেগ হচ্ছে কত? ভরবেগ হচ্ছে m1 v1, আর p2 হবে যে কত? m2 v2। তাহলে v1 টা আগে বের করে নিতে হবে, v1 টা আর v2 টা আগে বের করে নিতে হবে। দেন সেখান থেকে আমি এখানে বসাই প্রথমটার ভরবেগ পাবো, এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর ভরবেগ পাবো। সংঘর্ষের পরে দোনোটা কি সমান হবে কিনা সেটা p1 আর p2 ক্যালকুলেট করলে বের হয়ে যাবে। তবে এইভাবেই হচ্ছে যে আমাদের এই যে টাইপের সংঘর্ষ টাইপটা মোস্ট ইম্পর্টেন্ট টাইপ, এই টাইপের ম্যাথগুলো এসে থাকে। তাহলে ভাই আজকে আমাদের বল চ্যাপ্টারের এই টাইপটাই আমরা দেখলাম। আমাদের পার্ট 2 তে আমরা আরো দুটো টাইপ দেখব। তো আশা করি সবাই পড়াশোনা করতেছো, ফিজিক্স পড়তেছো। ফিজিক্স অবশ্যই অনেক বেশি মজার একটা চ্যাপ্টার, মজার একটা সাবজেক্ট। সবাই আমরা বুঝে বুঝে পড়বো। আর আমাদের এসএসসি 26 এর জন্য তোমাদের টেস্ট প্রিপারেশনের জন্য একটা একাডেমিক কোর্স লঞ্চ করা হয়েছে, যেখানে তোমাদের টেস্ট পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি দেওয়ার মাধ্যমে তোমাদের এসএসসি পরীক্ষায় যাতে তোমরা 90+ নিশ্চিত করতে পারো, সেজন্য আমাদের এই কোর্সটা। তোমরা অবশ্যই আমাদের কমেন্টে থাকা লিংক থেকে অবশ্যই এই কোর্সটাতে ঢুকে কোর্সটাতে সবাই জয়েন হয়ে যাবা। সো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ এভরিওয়ান।